নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন রমাপদ চৌধুরীর লেখা গল্প তমোগাহন। কালা ঘটক আসলে কালা নয়, কালো। কর্পোরেশনের খাতায় যে নামই থাক, রামি ধোপানির গলি বললে যে কেউ দেখিয়ে দিতে পারত। এ পাড়ার যে কেউ। সরু আর নোংরা একটা কানা গলি। বড় রাস্তা থেকে নেমে মেজো সেজো নানান পথ ঘুরে ঢুকতে হয় গলিটায়, আর বেরুতে হলেও সেই একই মুখে। কারণ আর একটা দিক পুরনো পচা ধসা একটা বাড়ির দেওয়াল চাপা পড়ে বোবা হয়ে গিয়েছিল। গলিতে ঢুকতেই পরপর গোটা কয়েক চালাঘর, ধোপাদের আড্ডা। ময়লা আর ধোপ দুরস্ত কাপড়ের রাস থেকে ভেসে আসত একটা বিশ্রী ভ্যাপসা গন্ধ। চালার বাইরে সারি দেওয়া গোটা কয়েক বড় বড় উনুন। আগুন থাক বা না থাক, তার উপর সদা সর্বদা চাপানো থাকত আধ ডজন ইস্ত্রি। এনামেলের থালায় গোটা গোটা শুকনো ভাতের রাস, আর নয়তো এটা ওটা নিয়ে জটলা পাকিয়ে বসত ছেলে বুড়োর দল। বুড়োগুলো বসে বসে ধুঁকত, হুঁকোতে টান দিতে গিয়ে কেসে উঠত খুক খুক করে। ছেলেগুলো চেঁচাত, নয়তো ঝগড়া করত। তবু এসবের দিকে কারো চোখ পড়ত না, এমনকি অন্য অন্য মেয়েদের দিকেও না। এ গলিতে যে ঢুকত, এ গলি থেকে যে যখন বেরুত, চোখ মেলে দেখত সে শুধু রামিকে। রামি অবশ্য নাম নয়, অন্য কি যেন। তবুও টানা টানা চোখ, ডাবের মতো কচি আর নিটোল মুখ, আফোটা পদ্মের মতো শরীর, আর সত্যি মিথ্যে কিছু একটা পেছনের ইতিহাস। এইসবের জন্যেই ওর নামকরণ হয়েছিল রামি। তা থেকে রামি ধোপানির গলি। 5টা বাড়ি পার হয়ে একটা পচা ইঁটের পাঁজা। বৃষ্টিতে ভিজে ভিজে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কোনো কোনোটার গায়ে 1/2 ইঞ্চি পুরো শ্যাওলা। শুধু ইঁটের রাস নয়, একটা ডাস্টবিন আবার পাশেই। মরা ইঁদুর, পচা ভাত, মাছের আঁশ, নোংরা কাপড়, যতখানি কদর্য হতে পারে। এরই পাশে একটা মানধাতার আমলের মেস বাড়ি। বাড়ি নয়, অন্ধকূপ। না ঢোকে বাতাস না আলো। তবু তেতলার একটা ছোট্ট ঘরের ভাড়া 3.5 টাকা। সে কি আজকের কথা? তখন যে কোনো গ্র্যাজুয়েট ছেলে চাকরি পেয়েও 30 থেকে 33-এ উঠবার স্বপ্ন দেখত। কালাঘটক বলতো সে কথা। আলো আর বাতাস তো বাপু মিনি মাগনা পাওয়ার হক আমাদের, সবাই পায়। আর 3.5 টাকা দিয়েও। বিদ্রুপের হাসি হাসত অন্য অন্য বাসিন্দেরা। বলতো, আপনি যদি এমন শখ করে থাকেন ঘটক মশাই, আলো বাতাস পাবেন কি করে? অত কঞ্জুসের মতো না খেয়ে না দিয়ে হরদম টাকা জমাবেন। কালাঘটক চটে যেত। তোমরা তো আমাকে কঞ্জুসই বলবে। বলে দুবেলা খাবার খরচ জোটাতে পারি না, টাকা জমাবো। কেউ বিশ্বাস করত না। তবু বিশ্বাস করবার কথাও নয়। এ তল্লাটে একটা বাড়িও ছিল কিনা সন্দেহ, যে বাড়িতে শাঁখ বেজেছে, উলু পড়েছে, কালাঘটক তার লাল খেরোর খাতা নিয়ে হাজির হবার আগে। হাপ রাজা থেকে শুরু করে মাতাল বোম্বেটে অবধি যে কোনো লোকের বাড়িতে ছেলে মেয়ে বিয়ের যোগ্যী হয়ে উঠেছে কি, গিয়ে হাজির হয়েছে ও। কত শত মেয়ের মুখে হাসি ফুটিয়েছে। প্রথম ছেলের অন্নপ্রাশনে সোনাটা রূপোটা সম্মানী পেয়েছে।
দুই একটা পাপ কাজও অবশ্য না করেছে এমন নয়। বকাটে বেকার ছোঁড়াকে সোনার চাঁদ বলে বড়লোকের আদুরে মেয়ের হাতে হাত জুড়ে দিয়ে গোপনে ভাগাভাগি করে নিয়েছে পণের টাকা। মনকে প্রবোধ দিয়ে বলেছে, প্রজাপতির নির্বন্ধ, এ কি আর আমি করলাম, যার যেখানে হবার সব ঠিক হয়ে আছে। বিয়ের মাস কয়েক পরেই হয়তো রঙিন শাড়ি বিলিয়ে দিতে হয়েছে কোনো মেয়েকে। কালাঘটক চোখ মুছে বলেছে, নিয়তি। তবু বিয়ের পর ছেলে মেয়েদের সুখী দেখতে পেলে খুশি হয়ে উঠেছে ও। অনুভব করেছে এক অপার্থিব আনন্দ। ওর জীবনের একটা দিক হয়তো বড় বেশি অর্থলোলুপ। টাকাও ভালোবাসে, হয়তো কৃপণের মতোই ভালোবাসে। স্নেহ, প্রীতি, মায়া, মমতা সব ধুয়ে মুছে যায়। ন্যায় অন্যায়ের বিচারে ভুল হয় অনেক সময়, কারণ স্বার্থই ওর কাছে একমাত্র মাপকাঠি। উচিত অনুচিতের মানদণ্ড বেঁকে যায় শুধু টাকার লোভে। হয়তো নৃশংস মনে হবে, হয়তোবা অমানুষিক মনে হবে ওর এই ব্যবহার। তবু একটা দিক ওর বড় বেশি দুর্বল। করুণ কান্নার রেশ সে দিকটায়, ব্যর্থতার ব্যথায় ভরা। নতুন বিয়ের পর কৌতুক আর কথালাপের অনুরাগ ওর চোখে পড়েছে হয়তো। নবদম্পতির হাসি আর আনন্দ মন ভরে দিয়েছে। মনে মনে বলেছে, এ তো আমারই হাতে গড়া, এ সুখাবেশ আমিই সৃষ্টি করেছি। তাই পথে যেতে যেতে কোনো দিন পরিচিত স্বামী স্ত্রীকে হয়তো দেখতে পেয়েছে দোতলার বারান্দায়, রেলিংয়ের পাশে। হয়তো ঘনিষ্ঠতার আবেশ দেখেছে তাদের মুখে চোখে। আর সারা পথ তন্ময় বিহবলতার সুর বেজেছে ওর মনে। কিন্তু তার চেয়েও ওর ভালো লাগে হাস্যমুখর সুন্দর আর স্বাস্থ্যবান শিশুর মুখ। বিয়ের ২-৫ বছর পরেও নানা অছিলাই গিয়ে হাজির হয়েছে কোনো বাড়িতে। তরুণী মায়ের ঈষৎ শিথিল বুকের কোমলতায় সুহাগে আঁকড়ে ধরা শিশু সন্তানের এতটুকু প্রগল্ভ হাসি দেখবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। ও নিজেই বুঝতে পারে না কমনীয় মাতৃত্বের ডানায় ঘেরা একটি ছোট্ট শিশুর হাসি দেখবার জন্যে কেন ও চঞ্চল হয়ে ওঠে। এ এক অদ্ভুত তৃপ্তি, অবদ্ধ এক নেশা। কিন্তু কেন তাও নিজেই জানে না। কে জানে, হয়তো আত্মগর্ব। এই সরল আর সহজ মাতৃত্ব এমন অপরূপ সৃষ্টির মূলে হয়তো নিজেরই বিবাহ দৌত্যের সফলতা দেখতে পায়। তাই শিশু দেখলেই কোলে টেনে নিতে ইচ্ছে হয় ওর। ইচ্ছে হয় আদরে আদরে ভরিয়ে দিতে। কিন্তু ও জানে ওর এই দুর্বল দিকটার জন্যে এতটুকু সহানুভূতি নেই কারো। ওকে অপয়া ভাবে সকলে। ওর বিভৎস চেহারাটাকে ভয় পায়। বিয়ের পর সবাই যেন এড়িয়ে চলতে চায় ওকে, অথচ বিয়ের আগে কন্যাপক্ষ ওকে ভগবানের আশীর্বাদ মনে করে সাদর আহ্বান জানায়। সে কথা মনে পড়লেও হাসি পায় কালাঘটকের। লজ্জায়, ক্ষোভে, অপমানে চোখের জল মুছে প্রতিজ্ঞা করে, না, আর কোনো দিন কোনো বাড়িতে গিয়ে হাজির হবে না। অপরের শিশুকে দেখে কি এমন আনন্দ, কিসের তৃপ্তি? তবু খবর পেয়ে চুপ করে থাকতে পারে না। চঞ্চল হয়ে ওঠে ছুটে যাবার জন্যে। ঘুমোতে পারে না সারা রাত। পরপর ৩ দিন নিজেকে বেঁধে রাখল। কে যেন খবর দিয়েছিল হারান চাটুর্যের মেয়ে বুলু এসেছে। একটি সুন্দর ছেলে কোলে নিয়ে ফিরে এসেছে।
আসুক। ওদের সঙ্গে সব সম্পর্ক তো বিয়ের পরই শেষ হয়ে গেছে, প্রাপ্য পারিশ্রমিকও পেয়ে গেছে। কেন যাবে ও আবার? না, প্রতিজ্ঞা ভাঙবে না। কিন্তু প্রতিজ্ঞা টিকল না। মনকে প্রবোধ দিলে, আমার আবার লজ্জা অপমান। আর তাছাড়া কে বলতে পারে, রক্ষিতদের মেয়ের মতো বুলুও হয়তো খুশি হয়ে হাতের চুড়ি একগাছা দিয়ে দেবে। এমনি ৭-৫ ভাবতে ভাবতে বেরিয়ে পড়ল কালাঘটক। হাতে লম্বা আর মোটা খেরোর খাতাটা নিতে ভুলল না। পুরনো ছেঁড়া ছাতাটা বগল দাবায়। কই মা বুলু, ছেলে দেখতে এলাম তোমার। বুলু মা। চটি চটচট করতে করতে একেবারে দোতলায় উঠে হাঁক দিল। ছোট্ট সরল মুখের মেয়ে বুলু, বয়সে হয়তো 16ও শেষ হয়নি। তেমনই বোকা বোকা চোখ মেলে একটা ডাঁসা পেয়ারা কামড়াতে কামড়াতে বেরিয়ে এলো বুলু। পর মুহূর্তেই হেসে মাথায় ঘোমটা তুলে দিলে একটু। ও মা, আপনি আসুন। পান খাওয়া কালো কালো দাঁত বের করে সশব্দে হেসে উঠল কালাঘটক। বললে, কই ছেলে কই? শুনেই ছুটে এলাম। আমার বুলু মার ছেলে দেখতে আসবো না? বসুন, আনছি। একটা চেয়ার এগিয়ে দিল বুলু। পরক্ষণে বললে, দেখি আবার সে দস্যি ছেলে কোথায় গেল? হামা দিতে শেখার পর থেকে কি আর রক্ষে আছে? কখন কোথায় গিয়ে ঘুপটি মেরে বসে থাকে, সারা বাড়ি খুঁজে পাত্তা পাওয়া যায় না। যেখানেই থাক, খুঁজে নিয়ে এসো। তোমার ছেলে না দেখে নড়ছি না আমি। না না, বসুন, এক্ষুনি আনছি। বলে বেরিয়ে গেল বুলু। মিনিট কয়েক পরেই ফিরে এলো, কোলে একটি হাসি হাসি সুদর্শন শিশুকে নিয়ে। বললে, কি দুষ্টু ছেলে বাবা, সিঁড়ির তলায় লুকিয়ে লুকিয়ে ঝিয়ের সঙ্গে মুড়ি খাচ্ছিল। কালাঘটক হাসল ওর কথায়, ভালো লাগলো। বললে, বাহ, বেশ সুন্দর হয়েছে। একেবারে বাপের মতো গোলগাল মুখ আর মায়ের মতো রাঙা টুকটুকে গায়ের রং। বেশ নাদুস নুদুষ্টি হয়েছে দেখছি। না, কমাস হলো একটু রোগা হয়ে গেছে, বুলু প্রতিবাদ করলে। কালাঘটক নিজের ভুল বুঝতে পারল। ছোট ছেলে মোটাসোটা হলেও নাকি তা বলা উচিত নয়। চোখ লাগে, রোগা হয়ে যায়। তাই শুধরে নিয়ে বললে, হ্যাঁ, একটু রোগা রোগা মনে হচ্ছে বটে, তবে খুব সুন্দর দেখতে হয়েছে বুলুমা। আর হবে নাই বা কেন? এ তো এলোমেলো বিয়ে নয়, রীতিমতো রাত জোটক করে বিয়ে দিয়েছিল এই শর্মা। বুলু লজ্জার হাসি হাসল, আরও চেপে ধরল ছেলেকে বুকের কাছে। কালাঘটক হাত বাড়ালে হঠাৎ। এসো খোকা, আমার কোলে এসো, এসো আমার কাছে এসো। রাঙা টুকটুকে বউ এনে দেব, ঠিক তোমার মতন। নিজের রসিকতায় নিজেই হাসল ও। চেয়ার ছেড়ে হাত বাড়িয়ে কাছে এগিয়ে গেল। শিশু এতক্ষণ এক দৃষ্টে তাকিয়েছিল কালাঘটকের দিকে, ভীত সন্ত্রস্ত চোখে। ও কাছে এগিয়ে যেতেই ভয়ে আশঙ্কায় সশব্দে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ভয়ে কেঁপে কেঁপে উঠতে লাগল। ছেলেকে সরিয়ে নিয়ে গেল বুলু। ওকে রেখে এসে দেখলে ধুতির খুঁটে চোখ মুছছে কালাঘটক। কি হলো কে জানে, এমনি হয়তো।
বললে, দিদিমার কোলে গিয়ে তবে ঠান্ডা হলেন ছেলে। কি পাজি যে হয়েছে। হেসে সপ্রতিভ হবার চেষ্টা করলে কালাঘটক। বললে, ভয় পেয়েছে। ভয় সত্যিই পেয়েছিল। সকলেই ভয় পায়। এমন বীভৎস আর কুৎসিত চেহারা দেখে বড়রাই ভয় পায়। এতটুকু কোলের ছেলে কেঁদে উঠবে না? গায়ের রং শুধু কালো নয়, চকচকে, আর বিচ্ছিরি লম্বা রোগা। বাজ পড়া গাছের মতো পুড়ে ঝলসে গেছে যেন সারা শরীর। চোখের নিচে দুটো হাড় উঁচু হয়ে আছে চোয়ালের চেয়েও। বসন্তের দাগে সমস্ত মুখখানা ভরে গেছে। এমবস করা কালো রেক্সিনের মুখোশ পড়ে আছে যেন। আর তার মাঝে দুটো ধকধকে বড় বড় চোখ, ঘোলাটে লাল চোখ, খ্যাপা ষাঁড়ের মতো মনে হয়। এমন বীভৎস চেহারার একটা লোক কাছে এগিয়ে এলে কেঁদে কোঁকিয়ে উঠবে না ছোট ছেলেরা? কালাঘটক নিজেও তা জানে। তাই প্রতিজ্ঞা করেছিল, যাবে না কারো ছেলে দেখতে, কোলে নেবার জন্যে হাত বাড়াবে না আর। তবু ঠিক সময়টিতেই ভুলে যায় ও। বুলুও লজ্জিত হয়েছিল। হাজার হোক স্বামী পুত্রে সুখী হয়েছে ও, তাই কালাঘটকের উপর হয়তো কিছুটা সহানুভূতি ছিল। সান্ত্বনার সুরে তাই বললে, যা ছিঁচকাঁদুনে ছেলে, কারও কোলে যেতে চায় না। কালাঘটকের কালো মুখখানা আরও কালো হল। বললে, না মা, দোষ তোমার ছেলের নয়, দোষ আমার। ছোট ছেলেমেয়েরা আমাকে দেখলেই ভয় পায়। তবু কি যে হয়, কিছুতেই স্বভাবটা শুধরোতে পারি না, মনে থাকে না কিছুতেই। না না, সে কি, দূর, তা না। দাঁড়ান, নিয়ে আসছি ওকে। ভয় পাবে না। ভয় পাবে কেন? ছুটে চলে গেল বুলু। কালাঘটক শুনতে পেলে বুলু বলছে, দাও মা, ওকে নিয়ে যাই, দেখিয়ে আনি। উত্তর এলো, না না, ওই ভাল্লুকটার কাছে ওকে নিয়ে যেতে হবে না। ছেলে যা ভয় পেয়েছে, শেষে অসুখ বিসুখ একটা হোক আর কি। যা যা, ওকে যেতে বলে দে, অত আদিক্ষেতা দেখাতে হবে না। একটা গল্প তৈরি করে বুলু ফিরে এলো, কিন্তু কালাঘটককে আর দেখতে পেল না। আহত লজ্জিত বোধ করল বুলু। ছুটে গেল রেলিংয়ের ধারে। অনুসন্ধানী চোখে তাকালে পথের দিকে। দেখতে পেল দ্রুত পায়ে গলির মোড়ে অদৃশ্য হয়ে গেল কালাঘটক। চোখের জল মুছতে মুছতে ছুটে গিয়ে মার কোল থেকে কেড়ে নিল ছেলেকে। রাগে আর ক্ষোভে তার পিঠে একটা চড় বসিয়ে দিল সজোরে। ও যে কতখানি কুৎসিত, কতটা কদর্য ওর চেহারা, তখন অবধি জানত না ও। কালাঘটক নাম হয়নি তখনও। যেদিন জানল, সেদিনই বুঝল যে পিতৃদত্ত নামটাও ওকে ব্যঙ্গ করে। শ্যামসুন্দর। 20 বছর বয়সের বুদ্ধিতে শ্যামসুন্দর এটুকু বুঝেছিল যে ওর চেহারার সঙ্গে এ নামটা একেবারেই খাপ খায় না। 20 বছর বয়সের শ্যামসুন্দর। সেসব দিনের কথা আজ আর মনে পড়ে না ওর। অনেক কাল ভুলে গেছে, ভুলে যেতেই চেয়েছে। কলমিপুর গ্রামের স্কুলে 3 বছর ধরে একই ক্লাসে পড়ে থাকতে দেখে হরিধন ঘটক ঠিক করলেন ছেলের বিয়ে দেবেন। সংসারী হয়ে সময় থাকতে থাকতে যদি বাপের বিদ্যেটা শিখে নিতে পারে
তো কোনো রকমে ভাত কাপড়টা জুটে যাবে। বিঘে 10-12 জমি আর একটা ছোট কুঁড়ে, চাষবাস দেখে কিছুটা সুরাহা হবে, বাকিটা পুষিয়ে নিতে পারবে ঘটকালির ব্যবসায়। তাই ছেলের বিয়ে ঠিক করে ফেললেন তিনি, গ্রামেরই বৃন্দাবন বাড়ুজ্যের মেয়ে উমার সঙ্গে। 9 বছরের মেয়ে, মোটামুটি নাক মুখ চোখে শ্রী আছে, অন্তত কুৎসিত নয়। গায়ের রংটা একটু কালো, সেদিক থেকে অবশ্য আপত্তি ছিল না। ছেলেও তার কন্দর্প নয়, কিন্তু পাঁজি পুঁথি দেখে বিয়ের দিন তারিখ ঠিক করে হরিধনও উঠলেন, আর উমাও গিয়ে ঘরে খিল আঁটল। বাপ মায়ের সাধাসাধি অনুনয় বিনয় ভয় দেখানো সব বিফল হল। সেই যে বিছানায় পড়ে কাঁদতে শুরু করলে উমা, সন্ধে অবধি আর উঠল না। উমার মা শেষকালে আদরে আবদারে মেয়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বল, কাঁদছিস কেন? 9 বছরের উমা মায়ের বুকে লুটিয়ে পড়ল আবার। কাঁদো কাঁদো রাগত স্বরে বললে, ও যমদূতকে আমি বিয়ে করব না। শ্যামসুন্দর শুনল, গ্রাম শুদ্ধ সকলে শোনালো ওকে। হাসতে হাসতে বললে, হায় রে শ্যাম, কাল পেঁচির মতো মেয়ে উমা, সেও বলে যমদূতকে আমি বিয়ে করব না। চেনা অচেনা কেউ ব্যঙ্গ করতে ছাড়ল না। লজ্জায় অপমানে বাড়ির লোকের সঙ্গেও কথা বন্ধ করল শ্যামসুন্দর। মুখ তুলে তাকাতেও কষ্ট হতো ওর। রাত্রে ঘুম আসত না, সারা রাত এপাশ ওপাশ করত, লুকিয়ে আয়নায় নিজের চেহারা দেখত, আর ইচ্ছে হতো চোখ দুটোকে উপড়ে ফেলতে। শ্যামসুন্দরের মা বুঝতেন। হঠাৎ রাত্রে ঘুম ভেঙে গেল একদিন। শুনতে পেলেন শ্যামসুন্দর ছটফট করছে বিছানায়। ধীরে ধীরে কাছে গিয়ে ডেকে তুললেন ছেলেকে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে তোর? 9 বছরের এক ফোঁটা একটা মেয়ে, কি বললে তাতে কাঁদতে আছে? ছি, সবাই কি সুন্দর হয় নাকি? সুন্দর তো লাখে একটা মেলে। অনেক ভালো মেয়ে নিয়ে আসবো আমি আমার ঘরে। মার সহানুভূতির স্পর্শে সত্যিই কেঁদে ফেলল শ্যামসুন্দর। কিন্তু হরিধন ঘটক নিজের ছেলের জন্যে পাত্রী জোগাড় করতে পারলেন না। 5 বার সব ঠিকঠাক হয়ে ছেলে দেখতে এসে বিয়ে ভেঙে যায়। শ্যামসুন্দরের মা বললেন, ভালো ঘর অনেক দেখা হয়েছে, ভালো মেয়ে দেখো, সব চাষা চামার সব। আমার ঘর চাই না, ভালো মেয়ে চাই। প্রথম আঘাতটা সয়ে গিয়েছিল শ্যামসুন্দরের, ভুলেও যেত হয়তো, কিন্তু তারপরেই এলো আরেকটা আঘাত। 26 বছর বয়সে বিয়ে হলো শ্যামসুন্দরের, কলমিপুর থেকে মাইল 18 দূরের এক গ্রামে, সত্যিকারের সুন্দরী একটি মেয়ের সঙ্গে। রূপে যৌবনে একটি প্রস্ফুটিত পদ্মের মতো মেয়ে। হয়তো বংশে কোনো কলঙ্ক ছিল, হয়তোবা তার বিধবা মায়ের সতীত্বে সন্দেহ ছিল, তাই বিয়ে হচ্ছিল না মেয়েটির। তারই সঙ্গে বিয়ে হয়ে গেল শ্যামসুন্দরের। বাসর কেটে গেল। তবু শুভদৃষ্টির পর আর একটিবারের জন্যেও তার মুখ দেখতে পেল না ও, পেল না একটা কথারও উত্তর। প্রথম ওকে দেখল, ওর মুখ দেখতে পেল বাসর রাত্রির শেষে আলো আঁধারির ভোরে। কড়িকাঠ থেকে ঝুলছে কাঞ্চনা, সুন্দর মুখখানা নীল হয়ে গেছে।
ফেনা জমে আছে ঠোঁটের ফাঁকে ফাঁকে। লোকে কাঞ্চনার চরিত্রে দোষারোপ করল। বুড়োরা বললে, প্রণয় যদি ছিল এই কারো সঙ্গে তো বিয়ের আগে বললেই পারত। বুড়িরা বললে, যেমন মা তার তেমনি মেয়ে হবে তো। কিন্তু শ্যামসুন্দর কিছুই বলল না। ও জানে দোষ কাঞ্চনার নয়। শুভদৃষ্টির সময় চোখ তুলেই কাঞ্চনা শিউরে উঠেছিল কেন তা জানে ও। কাঞ্চনার সমস্ত মুখে কিসের ছায়া পড়েছিল তা শ্যামসুন্দর দেখেছে। কয়েক মুহূর্তের মধ্যে কাঞ্চনার সে মুখে হতাশা, আতঙ্ক, ঘৃণার ছায়া কেঁপে উঠেছিল। একটা গভীর দীর্ঘশ্বাসের পিছনে পিছনে শ্যামসুন্দরের চোখ ঠেলে জল গড়িয়ে পড়তে চাইল। মাথার ভিতরে অসহ্য এক ঝিমঝিমানি, ভারী ভারী ঠেকে সমস্ত মাথাটা, অথচ বুকের ভেতরটা যেন একেবারে খালি হয়ে গেছে। অসহ্য এক শূন্যতায় বুক ভেঙে পড়তে চায়। শরীরের সবটুকু শক্তিই যেন হারিয়ে গেছে। এতটুকু রক্ত নেই, তেজ নেই। কাঞ্চনার মৃতদেহের উপর আছড়ে পড়ে চেঁচিয়ে কেঁদে উঠেছিল কাঞ্চনার মা। আর সেই কান্নার ফাঁকে ফাঁকে কয়েকটা কথা কানে এসেছিল ওর। সঙ্গে সঙ্গে ওর মনে হয়েছিল ওর নিজের মুখখানা যেন হঠাৎ চুপসে এতটুকু হয়ে গেছে। ঘর থেকে ছুটে পালিয়েছিল শ্যামসুন্দর। চোরের মতো, খুনি আসামির মতো ঝোপে ঝোপে লুকিয়ে কাটিয়েছে সারাটা দিন। যত দূরেই হোক, মানুষ দেখলেই ভয় পেয়েছে। পায়ের শব্দে গলার স্বরে চমকে উঠেছে। সমস্ত দিন, অর্ধেক রাত্রি ধরে লুকিয়ে লুকিয়ে মাঠের পর মাঠ পার হয়েছে হেঁটে। 18 মাইল দূরের গ্রাম কলমিপুর। কলমিপুরে এসে পৌঁছেছে, তবু বাড়ি ঢুকতে পারেনি। একদিকে লজ্জা আর আত্মগ্লানি, অন্যদিকে প্রচণ্ড খিদে আর ক্লান্তি। কিন্তু নিজের বাড়িতে ঢুকতেও সাহস হয়নি ওর। সারা রাত বাড়ির চারপাশে ঘুরঘুর করেছে। ছোট্ট এতটুকু একটা মেঠো তিতিরের ডাকে চমকে উঠেছে। তারপর একসময় খিদে অবসন্ন হয়ে দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছিল। ভোরের দিকে ঘুম ভেঙে গেল ওর। দু কাঁধের উপর দুটো কোমল স্নেহের স্পর্শে। ওকে ডেকে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলেন ওর মা। ঘুম ছুটে গিয়েছিল ওর, তবু চোখ বুজে রইল। চোখ তুলে তাকাতে পারল না। শুধু অনুভবে বুঝল, সস্নেহে সমবেদনার অশ্রু লুকিয়ে মা পাখার বাতাস করছেন এক হাতে, আর অন্য হাতের নরম জ্বালাহর আঙুলগুলো কাকুইয়ের মতো ওর রুক্ষ চুলে বিলি দিচ্ছে। চুপ করে পড়ে রইল ও, শান্তিতে সান্ত্বনায়। টপ করে এক ফোঁটা তপ্ত অশ্রু পড়ল ওর কপালে। আর সঙ্গে সঙ্গে চোখ চেয়ে তাকালো ও স্নেহ, প্রীতি, ভালোবাসায় ভরা মুখখানির দিকে। মাকে দুহাতে জড়িয়ে ধরল। কোলে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। শ্যামসুন্দরের বাবা ইতিমধ্যেই ফিরে এসেছিলেন। সবকিছু শুনেছিলেন শ্যামসুন্দরের মা। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন শুধু, তোর আর দোষ কি বাবা, গরিবের ঘরে জন্মেছিস, দুঃখ তো পেতেই হবে। দিন কয়েক পরে ওই একই কথা শুনতে পেল ও। পাশের ঘরে বাবা বলছেন, কপাল গো, সবই কপাল, তা না হলে আমার মতো গরিবের ঘরে জন্ম হবে কেন? মা বুঝে উত্তর দিলেন, বাপের টাকার জোরে কত কাল পেঁচির বিয়ে ঘটিয়েছ তুমি, কত সোনার চাঁদ ছেলের সঙ্গে,
তা কি আর দেখিনি? শ্যামসুন্দরের বাবাও হয়তো এই আঘাতেই মৃত্যুর দিনটা কাছে টেনে আনলেন। শ্যামসুন্দরের মা তারপরেও 2 বছর বেঁচে ছিলেন, কিন্তু ছেলের বিয়ের কথা কোনোদিন ভুলেও মনে আনেননি। শ্যামসুন্দর মুক্তি পেল। জমি জমা বাড়িঘর বিক্রি করে দিয়ে শুধু বাপের লাল খেরো বাঁধানো খাতাটি নিয়ে চলে এলো কলকাতায়, রামী ধোপানির গলির এই মেস বাড়িতে। সকাল সন্ধে ঘুরে বেড়াতো এ বাড়ি থেকে ও বাড়ি, বগলে ছাতা, হাতে 1.25 গজ লম্বা লাল খাতা, আর পায়ে চটি। এই নিয়ে সারা শহর টহল দিয়ে বেড়াতো হেঁটে হেঁটে। হয়তো অত্যাধিক লম্বা আর রোগা চেহারার জন্যে, হয়তোবা সম্ভবের অতিরিক্ত হাঁটার ফলেই একটু কুঁজো হয়ে পড়েছিল। এমন এক বিচিত্র চেহারা হলো যা 200 গজ দূর থেকে দেখেও চেনা যায়। খ্যাতি আর প্রতিপত্তি দুই জুটল, সঙ্গে সঙ্গে একটা উপাধিও, কালা ঘটক। শ্যামসুন্দর নামটাও অনেকে ভুলে গেল। কিন্তু প্রতিপত্তি যা বাড়ল তা শুধু পোস্ট অফিসের খাতায়, সেভিংসের পাস বইয়ে। এই পচা নোংরা মেসবাড়িটা ও বদলাল না। পোশাক পরিচ্ছদেও এলো না কোনো পারিপাট্য। ওসবে বুকের গভীরের ক্ষতচিহ্নটা হয়তো লুকোনো যায় অপরের চোখের আড়ালে, কিন্তু নিজের কাছ থেকে নিজেকে লুকোবে কি করে? কালো করে বাঁধা চ্যাপ্টা দোয়াত আর স্বরের কলমটাকে শুধু বিদায় দিল ও। একটা কম দামি ভাঙা ফাউন্টেন পেন, মাথার হারানো ক্যাপটার বদলে মোটা কঞ্চি ফোঁপড়া করে নিয়ে কাজে লাগানো। এছাড়া আর কোনো পরিবর্তন দেখা গেল না, না চেহারায় না ব্যবহারে। এই পচা নোংরা গলির ভাঙা মেসে থাকার অবশ্য একমাত্র কারণ ওর কার্পণ্য নয়। আর বাসিন্দারা হয়তো তাই ভাবত। আসলে যেতে আসতে গলির মুখে চোখ পড়ত রামির উপর। বছর 15 বয়সের ধোপাদের মেয়ে রামি, গোলগাল টুলটুলে মুখ, মিষ্টি দুখানি ডাগর চোখ মেলে তাকাতো রামি। আর সেটুকু দেখবার লোভেই মেজ বদল করত না শ্যামসুন্দর। কিন্তু এই টুকরো ভালো লাগাও ওর কপালে ছিল না বোধহয়। প্রতিদিন সকালে আর সন্ধ্যায় একবার করে রামিকে দেখতে পাওয়ার, দেখা পাওয়ার অধিকার ছিল এগুলি সবারই, সব বাসিন্দাদেরই। সমস্ত দিনের মধ্যে একটিমাত্র রোম শিহরণ, শুধু দৃষ্টির রোমাঞ্চ। তবু তবু মাঝে মাঝে অব্যক্ত এক ব্যথায় দীর্ঘশ্বাস ফেলত। হাহাকার ঠেলে উঠত বুক থেকে। একটি নারীর সঙ্গ কামনার স্বপ্ন আঁকত সারা রাত। একটি নিটল মুখ, একটি কমনীয় কোমল শরীরের স্পর্শ পাওয়ার জন্যে উন্মুখ হয়ে উঠত ও কখনো সখনো। কাজের মধ্যে তৃপ্তি খুঁজত শ্যামসুন্দর। তৃপ্তির আবেশে কাজ ভুলে যেত। লম্বা খেরোর খাতায় হাজারো পরিবারের খুঁটিনাটি লিখে রাখত। কত কত ছেলে আর মেয়েদের নানান বৃত্তান্ত, আর আর বিবাহযোগ্যা কন্যাদের নাম ধাম ঠিকুজির পাশে পাশে এঁকে রাখত তাদের ফটো। কোনো কোনো রাতে মোমবাতি জেলে খাতা লিখতে লিখতে হঠাৎ কখনো হয়তো থেমে যেত শ্যামসুন্দর। কোনো একটি ফটোর দিকে ঘন্টার পর ঘন্টার নির্নিমেষে তাকিয়ে থাকত। আবার হয়তো পাতা উল্টে প্রত্যেকটি ফটো খুঁটিয়ে দেখত লোভাতুর চোখে, অদ্ভুত এক রস রোমন্থনের আনন্দে। শুধু কি ছবি? রক্তমাংসের শরীরে ছোঁয়া নিতেও কসুর করত না। তৃপ্তির স্পর্শ নিত নানা অছিলায়। ঘন ঘন যাতায়াতে ঘনিষ্ঠ হয়ে উঠত হয়তো কোনো পরিবারের সঙ্গে।
সপ্তদশী কি অষ্টাদশী যুবতী কন্যার সঙ্গে রসিকতা করে জিজ্ঞেস করেছে, কি চাস রে খুকি, ঘর চাস না বর চাস? খুকি হয়তো লজ্জায় জড়সড় হয়ে গেছে, কিংবা তেমন তুখোর মেয়ে হলে বলে উঠেছে, দুই চাই। আর অমনি তার হাতে চিমটি কেটে বা চিবুকে হাত দিয়ে ও বলে উঠেছে, ভারী তো রূপ, দুই চাই। নির্জনে পেলে দুই একটা আধা অশ্লীল প্রশ্নও করতে ছাড়েনি শ্যামসুন্দর। জিজ্ঞেস করেছে, বরের চেহারা কেমন হবে শুনি? ইয়া সন্ডাগন্ডা ষাঁড়ের মতো, না কচি বকনা বাছুরের মতো? আর এ প্রশ্নেও যদি উত্তর এসেছে রাজপুত্তুরের মতো, তো চট করে হাত বাড়িয়ে তার নরম হাতখানা ধরে ফেলেছে শ্যামসুন্দর। টিপে টিপে দেখেছে কোনোই অবধি নরম আর সুগোল মসৃণ হাতখানা। বলেছে, এহ, এমনি শক্ত খটখটে হাত রাজপুত্তর বিয়ে করবে? পছন্দ করবে কেন শুনি? তারা নরম তুলতুলে শরীর না হলে বিয়ে করতে রাজিই হবে না। অপর কারো হাতটা কাছে টেনে নিয়ে চিমটি কেটে বলেছে, দেখি লাল টুকটুকে হয় কিনা, রংটা যে নকল নয় তা জানতে হবে তো আগে। মেয়েরা হেসেছে, কৌতুকে গড়িয়ে পড়েছে। কেউ বা হয়তো লজ্জায় অধোবদন হয়ে গেছে। তবু এইটুকু স্পর্শসুখ, এই ক্ষণ রোমান্সের মধ্যে আনন্দ পেয়েছে শ্যামসুন্দর। এতটুকু রোম শিহরণেই সন্তুষ্ট থাকতে চেষ্টা করেছে। কিন্তু এই রসিকতা আর কৌতুকের ফাঁকে কেউ হয়তো প্রশ্ন করেছে, আচ্ছা ঘটক মশাই, আপনি বিয়ে করেননি কেন? হেসে হালকা হয়েছে শ্যামসুন্দর। করিনি, কি হবে বিয়ে করে? কেউ ব্যঙ্গেশ্বরে বলেছে, হুম, নিশ্চয়ই আপনার যোগ্য রূপসী মেয়ে পাননি, তাই। শ্যামসুন্দর হেসে উঠেছে হো হো করে। হয়তো শ্যামসুন্দরেরই কোনো অশিষ্ট প্রশ্নের উত্তরে অন্য কেউ হাসি চাপতে চাপতে প্রশ্ন করেছে, আচ্ছা ঘটক মশাই, আপনি কখনো প্রেমে পড়েছিলেন বুঝি? আরেকজন জুড়ে দিয়েছে, জানিস না বুঝি? ঘটক মশাই মেয়েটার প্রেম প্রত্যাখ্যান করায় মেয়েটা আত্মহত্যা করে, তাই তার দুঃখতে ঘটক মশাই আর পানি গ্রহণ করেননি কারো। মেয়েরা হেসেছে, হেসে লুটোপাটি খেয়েছে, আর শ্যামসুন্দর যোগ দিয়েছে সে হাসিতে। কিন্তু কেউ লক্ষ্য করে দেখেনি শ্যামসুন্দরের সশব্দ হাসির পিছনে কতখানি ব্যথার বাষ্প লুকিয়ে আছে। হ্যাঁ, ব্যথা আর বেদনার অশ্রু টলমল করে ওর ঘোলাটে রক্তচক্ষুর কোণে। ওর ফাঁকা আর ফাঁপা বুকে শুধু দীর্ঘশ্বাস থমকে আছে। তবু একটা দিনের জন্যে, একটি মুহূর্তের জন্যেও তো একবার রোমে রোমাঞ্চ জেগেছিল ওর। সেদিনের কথা মনে পড়লে অসহ্য একটা ব্যথা মোচড় দিয়ে ওঠে ওর বুকে। সারা রাত বিছানায় ছটফট করে কাটাতে হয়। ঘুম নামে না শ্যামসুন্দরের চোখে, শুধু স্বপ্ন দেখে। কল্পনার ডানা মেলে উড়ে যেতে ইচ্ছে হয়। শুধু একটি দিন, ক্লান্তিময় দিনের গায়ে একটিমাত্র স্নিগ্ধ সকাল, যেন রাংতায় মোড়া রাতের মতো উজ্জ্বল আর রোমাঞ্চমধুর। অতি রোমন্থনে তাও যেন মিলিয়ে গেছে স্বপ্ন হয়ে। শুধু একটা ভুলে যাওয়া গানের রেশ বেজে ওঠে ওর কানের পাশে। থেমে যাওয়া নৃত্য নূপুর বুঝিবা বুলি বুলোয় থেকে থেকে।
তখন সবে এ শহরের সঙ্গে পরিচয় হয়েছে শ্যামসুন্দরের। গলিঘুঁজি হালচাল তখনও ঠিকমতো জানা হয়নি। লাল শালুতে বাঁধানো লম্বা খাতাখানার মাত্র কয়েকটা পাতায় কালির আঁচড় পড়েছে। মালার মতো সরু মরা গাঙের বুকে ছোট্ট একটা সাঁকোর মতো ব্রিজ। পার হওয়ার আগেই ডান দিকে একটা গলি। প্রস্থে স্বল্প হলেও দৈর্ঘ্যে সীমানা নেই। কোথায় গিয়ে শেষ হয়েছে কে জানে। গঙ্গার ধারে ধারে এঁকে বেঁকে এগিয়ে গেছে রাস্তাটা। ছোট আঁকাবাঁকা রাস্তা, জলে কাদায় নোংরা হয়ে থাকে সর্বক্ষণ। পিচের আবরণ আছে কি নেই বোঝাই যায় না। মাঝে মাঝে খোলা হাইড্রেন্ট থেকে ফুটন্ত কেতলির মতো জল উছলে পড়ছে অনর্গল। দু চারটে কাদামাখা মোষ আর ঠেলা গাড়ি বেওয়ারিশের মতো পড়ে পড়ে রোদ পোয়াচ্ছে। গঙ্গার ধারে ইটের পাঁজা, চুন সুরকির দোকান, বাঁশ কাঠ আর করগেটের গুদাম। রাস্তার ওপারেও কয়েকটা টিনের শেড। তারপর বাখারি দিয়ে ঘেরা একটা বস্তি। ছিটে বেড়ার দেওয়াল, লম্বা গেলাসের মতো মিঠো টালির ছাদ। বগলে ছাতা আর হাতে খাতা নিয়ে হনহন করে হেঁটে চলেছিল শ্যামসুন্দর। হঠাৎ কোথাও কিছু নেই, নামল তুমুল বৃষ্টি। মেঘে মেঘে আকাশ ছেয়ে গেল। শেষ ভাদ্রেই কাঁচা সোনার রোদ মুছে গেল হঠাৎ। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝর্ণার তোড়ে শুরু হলো ধারা বর্ষণ আর ঝড়। এদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে ঝড়ের দাপট, তার উপর বিদ্যুতের চমক আর মেঘের নিনাদ। ছাতাটা খুলে কয়েক পা এগিয়েছে শ্যামসুন্দর, অমনি দমকা বাতাসে ছাতাটা হলো হাতছাড়া। রাস্তার পাশেরই একটা খোলা দরজার দিকে ছুটে গেল শ্যামসুন্দর। সঙ্গে সঙ্গে কাদায় পিছলে গিয়ে পড়ল একেবারে মেয়েটির গায়ের উপর। তার আগে হয়তো লক্ষ্যও করেনি শ্যামসুন্দর। নরম গলার ধমক শুনে চোখ তুলে তাকাল। সুসজ্জিতা একটি মহিলার গায়ের উপর হুমড়ি খেয়ে পড়েছে ও। একথা বুঝতে পেরে অত্যন্ত লজ্জিত হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল শ্যামসুন্দর, কিন্তু তার আগে চিৎকার শুরু হয়ে গেছে। ভীত সন্ত্রস্ত চোখে ক্ষমা চাইবার চেষ্টা করল শ্যামসুন্দর, কিন্তু প্রৌঢ়াটির চিৎকার যেন আরও বেড়ে গেল। লোক জমা হয়ে গেল ক্রমশ। তারপর আর বিশেষ কিছু মনে পড়ে না শ্যামসুন্দরের। শুধু প্রচণ্ড প্রহারের হাত থেকে রেহাই পাওয়ার জন্যে কাতর অনুনয় বিনয় করছিল ও। হাতে পায়ে ধরেছিল প্রত্যেকের, কিন্তু এতটুকু দয়াও কেউ দেখায়নি। কপালের রক্ত লেগেছিল ওর হাতে, আর সেই রক্ত দেখেই সম্বিত হারিয়ে ফেলেছিল ও। জ্ঞান হওয়ার পর চোখ মেলে তাকিয়েই দুটি ব্যথাকাতর সজল চোখ দেখতে পেল শ্যামসুন্দর। সমস্ত শরীরে ওর অসহ্য যন্ত্রণা, মাথাটা ভার ভার। কপালে হাত দিয়ে দেখলে কাটা জায়গাটা কাপড় দিয়ে বাঁধা। বিস্ময়ে চোখ মেলে তাকালো শ্যামসুন্দর। একটি সুন্দর মুখ, চিকন কালো মুখ, নিটোল গালে লাবণ্যের আভা, আর সেই নিকষ কৃষ্ণছায়ার মাঝে দুটি গভীর কালো চোখের মাধুরী, বেদনার্ত, স্নেহস্নিগ্ধ। আরও ভালো করে তাকিয়ে দেখলে শ্যামসুন্দর। অনুভবের দৃষ্টিতে তাকাল। সাদা ধবধবে একটা শাড়ি পরেছে মেয়েটি। কালো দেহের কালিমা যেন উজ্জ্বল হয়ে উঠেছে আরো। তবুও কি প্রশান্তি, কতখানি মুগ্ধ মমতার আবেশ ওই চোখে। মাথার কাছে বসে পাখা নেড়ে বাতাস করছিল মেয়েটি। শ্যামসুন্দর বিস্ময়ে তাকিয়ে থাকতে থাকতে প্রশ্ন করলে, তুমি?
তুমি কে? স্নিগ্ধ বিষণ্ণ হাসির সঙ্গে উত্তর দিল মেয়েটি, অত্যন্ত সহজ স্বরে। আমি রাঙি। মাথায় ব্যথা লেগেছে আপনার? যন্ত্রণা হচ্ছে? অভিভূতভাবে শ্যামসুন্দর বললে। না তো। আবার সেই সুমিষ্ট হাসি হাসলে মেয়েটি। শ্যামসুন্দরের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বাঁ হাতের আঙুলগুলো ওর চুলের ভেতর নাড়াচাড়া করতে করতে বললে, চোখ বুজুন। চোখ বুজে ঘুমোবার চেষ্টা করুন। কিছু হয়নি, এখনই সেরে যাবে। সত্যি চোখ বুঝল শ্যামসুন্দর। রাঙির প্রত্যেকটি কথা যেন আদেশ মনে হলো ওর। চোখ বুজে পড়ে রইল ও। জীবনে এতখানি আরাম বুঝি কখনো পায়নি। একসময় শ্যামসুন্দর অনুভবে বুঝলে রাঙি উঠে গেল। ক্ষণ পরেই ফিরে এলো আবার। পায়ের শব্দে টের পেল শ্যামসুন্দর, তবু চোখ খুললে না। নিন, এই দুধটুকু খেয়ে নিন। কাঁধের উপর একটা নরম হাতের স্পর্শও পেল। চোখ চেয়ে রাঙির হাত থেকে বাটিটা নিয়ে এক চুমুকে দুধটা খেয়ে ফেললে ও। তারপর বালিশে ভর দিয়ে একটু উঠে বসে তাকালে রাঙির দিকে। আর সঙ্গে সঙ্গে চমকে উঠল শ্যামসুন্দর। শাড়ি নয়, শাড়ি বলে ভুল হয়েছিল ওর। কালো পাথর কুঁদে তৈরি একটি ছোটখাটো অপূর্ব দেহ। চোখে মুখে 15 বছরের মেয়ের সরলতা। অমন কমনীয় রূপ, শরীরের এমন কোমলতা এর আগে বুঝিবা চোখে পড়েনি শ্যামসুন্দরের। অনেক বনেদি ঘরের রূপসী কন্যার যৌবন চোখে পড়েছে শ্যামসুন্দরের। দেখেছে অভিজাত তরুণীর রেশমাবৃত দেহের প্রসাধন। চোখ ঝলসে দেবার মতো সৌন্দর্য দেখেছে ও। দেখেছে নববধূর চন্দন চিত্রলেখার মাধুর্য। কিন্তু এমন নিবিড় স্নিগ্ধতা দেখেনি। তবু ওর দেহ ঘিরে সাদা ফুটফুটে থান কাপড়খানা যেন এ রূপকে ব্যঙ্গ করছে। ওর ওই বৈধব্যের সুচিতা যেন সমস্ত রূপ হরণ করে নেবার জন্য ব্যগ্র। তন্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল শ্যামসুন্দর। এখন আর তেমন কষ্ট হচ্ছে না, না? মৃদু হেসে রাঙি প্রশ্ন করলে। না। শ্যামসুন্দর মাথা নাড়লে। তাহলে কাপড়টা বদলে ফেলুন, ভিজে চপচপ করছে। তাছাড়া রক্ত কাদা লেগে একেবারে বিচ্ছিরি হয়ে গেছে। একখানা ধুতি রেখে দিয়ে বেরিয়ে গেল রাঙি। বেশ কিছুক্ষণ পরে ফিরে এলো একটা গেঞ্জি হাতে নিয়ে। জামাটাও বদলে ফেললে শ্যামসুন্দর। ভিজে ময়লা জামা আর কাপড়খানা তুলে নিয়ে রাঙি বললে, ওরা কি মানুষ না কি বলুন তো? শুধু শুধু আপনাকে। বিষণ্ণ হাসি হাসলে শ্যামসুন্দর। তুমি না থাকলে। কি যেন বলতে গেল শ্যামসুন্দর। তার আগেই রাঙি বলে উঠল, ও কি, উঠলেন কেন? শ্যামসুন্দর বললে, অনেক তো করেছ, আর কষ্ট দেব না, যাই। কষ্ট? জলে ভিজে গেল ওর চোখের কোণ দুটো। একটা মানুষকে মিছিমিছি একদল গুন্ডা এসে মারবে, আর কথা শেষ করতে পারল না ও। গলার স্বর আটকে গেল। গাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। কাপড়ে চোখ মুছে বললে, না না, এত রাতে যাওয়া হবে না, কাল যাবেন।
রাঙির চোখে জল দেখে শ্যামসুন্দরের চোখেও জল এলো। অনেকক্ষণ মাথা নিচু করে থেকে বললে, রাত হয়ে গেছে নাকি? আর সঙ্গে সঙ্গে লক্ষ্য করলে দিনের আলো নেই। লণ্ঠনের আলো কাঁপছে ঘরের কোণে, আর জানালার ওদিকে ঘন অন্ধকার, অবিশ্রান্ত বৃষ্টির শব্দ, বিদ্যুৎ চমক দিচ্ছে মাঝে মাঝে। রাঙি ঠোঁট টিপে হাসলে। চোখ তখনও ছলছল করছে ওর। চোখের জল চাপা দেওয়ার জন্য হয়তো হঠাৎ খিলখিল করে সশব্দে হেসে উঠল ও। কি হাসছ যে? কাপড়ের এক প্রান্তে মুখ লুকিয়ে কৌতুকের চোখে রাঙি প্রশ্ন করলে। বউ ভাবছে বুঝি, তাই ছটফট করছেন বাড়ি যাওয়ার জন্যে, না? শ্যামসুন্দর হাসল, দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে বললে, মা মারা যাবার পর এই তোমার কাছেই প্রথম সেবা পেলাম, সহানুভূতি পেলাম। মনে হচ্ছে ওদের কাছ থেকে পাওয়া এত লজ্জা, এত অপমান সব যেন সার্থক হয়েছে। আমি যদি অজ্ঞান হয়ে পড়ে না থাকতাম তাহলে। বিস্ময়ের চোখে তাকিয়ে রইল রাঙি। বিয়ে করেননি আপনি? আত্মবিদ্রুপের হাসি হাসল শ্যামসুন্দর। বললে, চেহারাটা দেখতেই পাচ্ছ। মেয়েরা আমাকে দেখলে ভয় পায়, ছেলেরা ঘৃণায় কাছে আসে না। তাছাড়া গরিবের ছেলে আমি। না আছে ভদ্রগোছের চেহারা, না আছে টাকা কড়ি, আর গুণের মধ্যে তো জানি শুধু ঘটকালির বিদ্যে। কে বিয়ে করবে আমাকে? সে কি, নিজে বিয়ে দিয়ে বেড়ান পৃথিবী শুদ্ধ লোকের, আর। কথাটা বলতে গিয়েই থেমে গেল রাঙি। ভাবলে কথাটা বলা হয়তো উচিত হবে না। শ্যামসুন্দর শুধু হাসল। সে রাত্রে কিন্তু চলে আসতে পারল না ও। আরো অনেক রাতে ফিরে এলেন রাঙির বাবা। বৃদ্ধ, কাঁচা পাকা চুলের রাশ মাথায়, মুখে একটা সৌম্য ভাব, কাঁধে চাদর আর চোখে পুরু কাচের চশমা। চটির শব্দে সচকিত হয়ে তাকালো শ্যামসুন্দর। রাঙি বললে, দেখেছ বাবা, কপালটা একেবারে ফেটে গিয়েছে। দেখনি তো, জামাটা রক্তে লাল হয়ে গেছে। আবার যেন চোখ ছলছল করে উঠল রাঙির। রাঙির বাবাও সহানুভূতির স্বরে বললেন, বেশ করেছিস মা, যেতে দিসনি, ভালোই করেছিস। এই অবস্থায় কি কাউকে যেতে দেওয়া যায়? শ্যামসুন্দরকে বললেন, আজকে রাতটা থেকে যাও বাবা, এ তো তোমারই বাড়ি। বাড়ি ঘর কি আর আলাদা আলাদা হয়? সুবিধের জন্যে আমার বাড়ি তোমার বাড়ি করে ভাগ করা হয়েছে। আসলে সব বাড়ি তো সকলের বাড়ি। লজ্জাই বা কিসে, আপত্তি বা কেন? কিন্তু রাঙি, তুইও আশ্চর্য লাগিয়ে দিলি আমায়। কি বলো বাবা? এক ফোঁটা মেয়ে তুই এত সব একা একা করলি? সস্নেহে আত্মগর্বে মেয়ের মাথায় হাত রাখলেন। রাঙি লজ্জায় আনন্দে মাথা নিচু করে রইল। ভগবান শুধু তোর দাম বুঝল না মা। তুমি খাবে, চলো, রাত হয়েছে অনেক, রাঙি বলল। তারপর সেই নিঃশব্দ রাত। বাইরে অবিরল বৃষ্টির রিমঝিম, দুই একটা বজ্রপাত, ঘন ঘন বিদ্যুতের চমক।
গভীর রাতের জমাট অন্ধকারে ঢাকা একটি বিচিত্র রাত্রি। আর সেই রাতের বুকে এক নিঘুম ক্লান্তি, দুটি নরম পায়ের হালকা আওয়াজ, কাপড়ের খসখসানি, একটি ঠান্ডা হাতের স্পর্শ, অন্তরঙ্গ দেহালাপ। তারপর অন্ধকারের বুকে একটি কোমল কণ্ঠের ফিসফিসানি, একটা কথা মনে রাখবেন? কি? সব মেয়ে আপনাকে ভয় পায় না, সব মেয়ে আপনাকে ঘৃণা করে না। এরপর শ্যামসুন্দরের নিজেরই দীর্ঘশ্বাস। আরেকটা অনুরোধ। কি? আর কোনো দিন আসবেন না। বিস্ময়, চিরকাল এ এক বিস্ময় শ্যামসুন্দরের কাছে। বুঝতে পারেনি, বুঝতে চেষ্টা করেছে, কিন্তু প্রতিজ্ঞা ভাঙেনিও। কোনো দিন এ পথে আর আসেনি শ্যামসুন্দর। জীবনে একটিমাত্র মধুর দিন এসেছিল, একটিমাত্র রোমাঞ্চ শিহরণ। ওর আকাশে রামধনু রচনা করেছিল যে, একদিনও তার অনুরোধ উপেক্ষা করতে ইচ্ছে হয়নি শ্যামসুন্দরের। রাঙির বাবা বিহারীবাবু ঠিকানা নিয়ে রেখেছিলেন শ্যামসুন্দরের। মাঝে মাঝে এসেছেন তিনি রামী ধোপানির গলির এই মেস বাড়িতে, দেখা সাক্ষাৎ করে গেছেন, অনুরোধ জানিয়েছেন শ্যামসুন্দরকে যাবার জন্য। কিন্তু রাঙির কথা মনে পড়তেই চুপ করে গেছে ও। বিহারীবাবুর প্রশ্ন এড়িয়ে গেছে। তারপর বিহারীবাবুর আসা যাওয়ায় জ্যোতি পড়েছে এক সময়। কাজের নেশায় ডুবে গেছে শ্যামসুন্দর। অর্থোপার্জনের নেশায় বিভোর হয়ে দিন মাস বছর কেটে গেছে। বছর তিনেক পরে হঠাৎ এমন একটা অঘটন ঘটবে শ্যামসুন্দর জানত না। এই ছোট গলিটা খুঁজে বের করেছিল ও পথ সংক্ষেপ করবার জন্যে। ছোট সরু গলি, একটা বাড়ির দেওয়ালে পিঠ ঘষতে ঘষতে যেতে হয়। মাঝখানে খানিকটা ফাঁকা জায়গা, তিন পাশে ছোট ছোট কয়েকখানা বাড়ি, আর ভাঙা পাঁচিলটা পার হলেই বড় রাস্তা। প্রতিদিনই এ পথ দিয়ে যেত। বগলে ছাতা, হাতে খেরোর লাল খাতা, আর পায়ে চটি। হঠাৎ পিছনে পিছনে একটি ছোট্ট ছেলে দৌড়ে এলো। ও মশাই, ও মশাই! সেদিনও হনহন করে হেঁটে যাচ্ছিল। চমকে ফিরে দাঁড়ালো শ্যামসুন্দর। আপনাকে ডাকছে যে, ভয়ে ভয়ে ছেলেটি বললে। সন্ত্রস্ত চোখে তাকালো। কে? ওই ও বাড়ির রাঙি মাসিমা। কে? কে রাঙি মাসিমা? নামটা ভুলে যায়নি ও, কিন্তু ঠিক এই পল্লীতে রাঙিকে হয়তো আশা করতে পারেনি। তাই ভেবেছিল কেউ হয়তো ছেলে মেয়ের বিয়ের জন্যই ওকে ডাকছে। ছেলেটির আঙুল লক্ষ্য করে চোখ ফেলতেই রাঙিকে দেখতে পেল। ভিজে ভাঙা কপাটের পাশে দাঁড়িয়ে আছে রাঙি, কপাল অবধি ঘোমটায় ঢাকা। কাছে এগিয়ে এলো শ্যামসুন্দর। রাঙির চোখ যেন ওকে হাতছানি দিচ্ছে। ঘোমটাটা আরো একটু টেনে দিয়ে ঘরে ঢুকলো রাঙি। পিছনে পিছনে শ্যামসুন্দরও। আশ্চর্য হয়ে গিয়েছিল ও।
ভেবেছিল রাঙি হয়তো ভুলে গেছে, একটি রাত্রের ভুল মুছে ফেলেছে ওর জীবন থেকে। শ্যামসুন্দরের মনে হলো রাঙি যেন অনেক বড় হয়েছে, বয়স বেড়ে গেছে যেন বছরের হিসাব পার হয়ে। সেই শুচিশুভ্র বৈধব্যের বেশবাস তুচ্ছ করে কোথায় যেন একটা প্রাচুর্যের ছন্দ দোল খাচ্ছে। চেয়ারটা টেনে নিয়ে বসে পড়েছিল শ্যামসুন্দর। ভাবছিল, তন্ময় হয়ে কি যেন ভাবছিল। হঠাৎ একটা শব্দে চোখ তুলল। পরক্ষণে বিস্ময়ে চমকে উঠল ও। রাঙি। ফিরে এসে নিঃশব্দে দাঁড়িয়ে আছে রাঙি। কোলে তার একটি বছর দুয়েকের ছোট্ট শিশু। মিটিমিটি ঠোঁট টিপে হাসল রাঙি। মাতৃত্বের স্নেহে আঁকড়ে ধরল ছেলেকে। আশ্চর্য! হঠাৎ যেন একটা ধাক্কা খেল শ্যামসুন্দর। এত কুৎসিত, এমন বিভৎস চেহারার কোনো শিশু ও দেখেনি এর আগে। পুরনো দিনের কয়েকটা দৃশ্য ভাসা ভাসা মনে পড়ল। চোখের সামনে ফুটে উঠল না, মনের কোণে উঁকি দিল না কোনো স্পষ্ট আভাস। তবু ভালো লাগা আর ভুলে যাওয়া কোনো গানের সুরের মতোই অনুভূতির তারে কি এক ক্ষীণ অনুরণনের রেশ যেন। রাঙি, সেই মুগ্ধ আর মোলায়েম চোখ, সেই অশ্রু টলমল নিটল মুখের নিকষ কৃষ্ণতা, কৃষ্ণকটি শরীরের প্রতিটি রেখাতরঙ্গে যৌবনের পূর্ণিমা। হ্যাঁ, ঠিক তেমনই স্নিগ্ধ সুন্দর, হয়তোবা আরো সুপ্রকাশিত, আরো শত সম্পূর্ণ। কিন্তু ওই শুচিশুভ্র বৈধব্যের শ্বেতাবরণ, ওই অপার্থিব রূপকে যেন ব্যঙ্গ করছে একটি কুৎসিত শিশুর মসিময় কৃষ্ণাঙ্গ। প্রথম দৃষ্টিতেই বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠল শ্যামসুন্দর। শৈশবের আয়নায় নিজেকে দেখল যেন ও। মুখে চোখে আকস্মিকতার ছায়া নেমেছিল ওর। সেটুকু চাপা দেওয়ার জন্যই মুখে হাসি আনল। রাঙির স্মিতহাস চোখের পাতা বুজে এলো। ঠোঁট টিপে খুশিতে হেসে উঠল ও। এক দৃষ্টে তাকিয়ে রইল শ্যামসুন্দর। ক্রমশ শ্যামসুন্দরের মনে হল, না, কুৎসিত নয়, এ শিশুও সুন্দর। ওকে কোলে নেবার জন্য উৎসুক হয়ে উঠল শ্যামসুন্দরের হাত দুটো। চঞ্চল হয়ে উঠল ও। অনেকগুলো ঘটনা পরপর মনে পড়ে গেল শ্যামসুন্দরের। মনে পড়ে গেল ও নিজে কুৎসিত। ওর বিভৎস চেহারা দেখে ছেলেমেয়েরা ভয় পায়। ওই অপায়াটার কাছে ছেলে নিয়ে যেতে হবে না, ওই ভাল্লুকের মতো চেহারা দেখলে ভয় পাবে না এক ফোঁটা মেয়ে? না, অনেকবার প্রতিজ্ঞা করেছে শ্যামসুন্দর। প্রতিজ্ঞা ভুলে যাওয়ার জন্য আঘাত পেয়েছে প্রতিবারই। আর ভুল হবে না, ভুলে যাবে না ও। কিন্তু এ যে ওর নিজের ব্যর্থ জীবনের একমাত্র রোমাঞ্চময় সৃষ্টি। কোলে নেবে না, বুকে টেনে নেবে না ওর প্রাণাংশকে, স্মৃতিচিহ্নকে? নিজের অজান্তেই হাত বাড়ালে শ্যামসুন্দর। শিশুকে কোলে নেবার জন্য হাত বাড়ালে, আর সঙ্গে সঙ্গে প্রগলভ হাসিতে খিলখিল করে কৌতুকে গড়িয়ে পড়ল ছেলেটি। তারপর ছোট ছোট দুটি নরম হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ল শ্যামসুন্দরের কোলে। আনন্দে উন্মাদনায় সশব্দে হেসে উঠল শ্যামসুন্দর।
সজোরে আঁকড়ে ধরল। সবল আর দৃঢ় আলিঙ্গনে বুকে জড়িয়ে ধরল। এ যেন স্বপ্ন দেখছে শ্যামসুন্দর, কল্পনার রঙে রামধনু আঁকছে যেন। বিশ্বাস হয় না, বিশ্বাস হবার নয়। ওর চোখের হাসি ধীরে ধীরে রাঙির চোখে তৃপ্তির শিহরণ দিল। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সে শ্যামসুন্দরের তৃপ্তিময় চোখের দিকে, আপন সন্তানের দিকে। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।